আজকে রয়েছি সুভাষ গ্রামে সারেগামাপার গীতশ্রীর বাড়িতে। সারেগামাপার মঞ্চ এতদিন মাতিয়ে রেখেছিলেন গীতশ্রী। তিনি ফার্স্ট রানার আপ। আজকে তার বাড়িতেই চলে এসেছি, তার ঠিকানার খোঁজে। কিভাবে এই জার্নি শুরু হয়, কিভাবে সারেগামাপার মঞ্চ পর্যন্ত তিনি পৌঁছলেন। আমার বেড়ে ওঠাটা একটা দরমার দেওয়ালে একটা বেড়ার বাড়ি। 13 বছর ধরে এরকম কোনো সারেগামাপা নেই যেটাতে আমি অডিশন দিইনি। আমার একটা 13 বছরের একটা লম্বা স্ট্রাগল আছে শুধুমাত্র এই সারেগামাপাতে যাওয়া। আমফানটা হচ্ছে, আমরা মোটামুটি তার কয়েকদিন আগেই ঘরটা ছেড়ে চলে গেছিলাম, নতবা মানে আমাদের মাথার উপরে চালটা মানে খুলেই পড়তো। এমনও দিন গেছে মানে যখন রিলিফ দিচ্ছে, এই কটা দিন যতদিন না কোভিড যায় ততদিন তো আমাদের সার্ভাইভ করতেই হবে। ছোটবেলা থেকে গান গাই বলে প্রচুর কিছু শুনতে হয়েছে যে গান গেয়ে কি হবে, গান গেয়ে কি করবে, হ্যাঁ বাবা মাকে কি করে দেখবে। গান গেয়েও হয়। এই যেটা গীতশ্রীর বাড়ি, আমরা যেটা শুরুতেই বলছিলাম, ওর বাড়ির সামনে চলে এসেছি এবং ওর বাড়ির একটা গল্প আছে, ওর একটা লড়াইয়ের গল্প আছে, বিশাল বড় একটা লড়াই। একটু শুনি সেটা। 2020টা আমার জন্য একটা বিপর্যয় ছিল। যেরকম করোনা ছিল সেই সময়, তেমনি আরেকটা ঝড় হয়েছিল, সেটা হচ্ছে আমফান। আমরা সকলেই জানি। তো সেই আমফান ঝড়ে আমার যে ঘরটা ছিল, ঘরটা দরমার ছিল, সেটা ভেঙে যায়। তো আমরা তখন বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমরা 3 জন পুরো একলা সেই সময়। তো তারপরে এই যে আমরা বাড়িটা দেখছি, এনারা আমাদেরকে রেস্কিউ করেন সেই সময়। আচ্ছা। এবং 2 বছর আমরা এনাদের বাড়িতে থাকি। তারপরে আমি আস্তে 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 এই বাড়িটা তৈরি করি। আর সেই সময় আমার সংসার চলতো বেসিক্যালি আমার অনুষ্ঠানের ইনকাম থেকে। তোমার কিরকম অনুষ্ঠান হতো সেই সময়? অনুষ্ঠান মোটামুটি হতো, যেরকম এই ফ্রেমটা পাও না, এই ফ্রেমটা তখন ছিল না, বাট হতো, যেটাতে করে আমার সংসারটা চলতো, কোনোভাবেই চলতো। তো তখন একটাই ইচ্ছে ছিল, মানে একটাই মানে তখন লক্ষ্য যে বাবা মাকে একটা বাড়ি করে দিতে হবে। এটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। তখন সারেগামাপা করব বা কি করব গান নিয়ে, তার থেকেও বড় বিষয় গান গেয়ে আমাকে একটা বাড়ি করতে হবে, কারণ এটা আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল তখন। তো একটু একটু করে এই বাড়িটা গড়ে উঠেছে। তো আমরা ভিতরে যাই নাকি? একদম আমরা ভিতরে যাব, কিন্তু যেটা শুরুতে তুমি বলে যে এনারা তোমাকে 2 বছর তোমাদেরকে থাকার একটি আশ্রয় বলা হয়, সেটা দিয়েছিলেন। এরকম মানুষ আমার মনে হয় পাওয়া খুব বিরল আজকালকার সমাজে আসলে। তো একটু তাদের সঙ্গে আমরা কথা বলে নিই। একদম যেতেই পারি, চলো চলো। তো যে বাড়িতে আমরা 2 বছর ছিলাম, সেই বাড়িতে আমরা রয়েছি এখন দাঁড়িয়ে। কাকু মানে আমার বাবার ছোটবেলাকার বন্ধু, দাদু এই বাড়ির কর্তা, আর কাকিমা মানে কাকুর স্ত্রী। আমি ওকে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করছিলাম যে এমন মানুষ পাওয়াটা খুব বিরল আজকালকার দিনে, যে এভাবে কাউকে আশ্রয় দেওয়ার মতো, মাথার ছাদ দেওয়ার মতো। একটু বলুন যে সেই মেয়ে যখন সারেগামাপার মঞ্চে, এবং এত বড় একটা মঞ্চ, সেটা জিতে আসা আপনাদের ভীষণ আনন্দের, নিশ্চয়ই ভীষণ আনন্দের বিষয় এটা। আমাদের তো ভীষণ ভালো লাগছে যে আমাদের ঘরের মেয়ে জিতে এসছে। এটা আমাদের মানে ভীষণ গর্বের। আর যখন মঞ্চে দেখতেন, মানে টিভিতে দেখা যেটা, কিরকম লাগতো? হ্যাঁ, একদম মানে নাইস, মানে কি বলবো, আমরা তো তখন খুবই হয়ে যাই, আনন্দিত কি মানে একদম মুগ্ধ হয়ে। আমি তো মানে কি বলবো, আমিও তাই একই। আমার বড় হওয়া দেখেছে তো কাকু, তো আমার স্ট্রাগলের একদম প্রত্যক্ষদর্শী ওরা। ও তো লিটল চ্যাম্পে গেছিলো, সেই সময়ও দেখেছি তখনও, তারপরে এখন আবার এই সারেগামাপায় গেল, তাতেও দেখলাম ওর স্ট্রাগলটা আর কি আমরা ছোটোবেলা থেকেই দেখেছি, এবং ওর বাবা মায়ের স্ট্রাগলটা তার সাথে আছে। আমরা প্রথম থেকেই চাইছিলাম যে ও নাম করুক এবং আমাদের পাড়া বা গ্রামের যেন একটা নাম হয়।
সুভাষ গ্রামের মেয়ে, বাড়ির মেয়ে আপনাদের, তো সেই মেয়ে যখন এত দূর পৌঁছায়, আমি শুরুতেই যেটা জিজ্ঞেস করছিলাম, সেই সময়টা ওদেরকে কিভাবে দেখেছেন এবং তারপর যখন এই মাথায় ছাদ দেওয়া, আশ্রয় দেওয়াটা। আমফান ঝড়ে যখন ওদের ঘর ভেঙে গেছে, ওদের তো মানে তখন আশ্রয় নেই, কি করব। আমাদেরও তখন একটা ঘর ফাঁকা ছিল। এবার আবার আমার শাশুড়ি মা, শ্বশুর এবং আমরা সবার মতেই ওদেরকে বলেছি যে আমাদের যখন ঘরটা ফাঁকা রয়েছে ওদেরকে আমাদের ঘরে থাকতে দিই। হ্যাঁ, এত কষ্ট করে ওরা কোথায় যাবে, তাই জন্য ওদেরকে এখানে ছিল। আর আমরা এটাও বলেছি যে যতদিন না তোমাদের ঘর হয় ততদিন তোমরা এখানেই থাকো। এবং 2 বছর আমরা খুব মজা করে কাটিয়েছি এই বাড়িতে। আমি খুব মিস করি এই বাড়ির, যতই হোক যে পাশের বাড়িতেই রয়েছি, কিন্তু তবুও যেন এই যে একটা মজা করেছি আমরা 2 বছর, এই মজাটা। হ্যাঁ, ভীষণ। 2 বছর ওরা যখন আমাদের সঙ্গে একসঙ্গে ছিল, মানে একসঙ্গে প্রায় খাওয়া দাওয়া, মানে আমাদের ঘরে কি হচ্ছে ওদের ঘরে যাচ্ছে, ওদের ঘরের খাবার দাবার আমাদের ঘরে আসছে, মানে তারপরে বিকেলবেলা একটা টিফিন। হ্যাঁ, আর ও যেহেতু গানটা ভালোবাসে, একটু সন্ধেবেলা একটুখানি গানের আসর নিয়েও বসতো। এই নিয়ে বেশ আনন্দেই কেটেছে আমাদের। এবং আস্তে আস্তে ও নিজে যে পথ দিয়ে চলছে, গানের পথ আমি বলবো, সেখান থেকে ও নিজে একটা নিজের বাড়ি তৈরি করে। এবং আপনি যেটা বলছেন যে ছোটো থেকেই ওর স্ট্রাগলটা দেখেছেন, তো সেটা একটু বলুন যে কীরকম ছিল ছোটোবেলা। কার ছোটবেলা? আমার ছোটবেলা। হ্যাঁ, ওর ছোটবেলা তো দেখেছি। ওর এই পাশেই আমাদের সামনেই বাড়ি এবং ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতো, খুব কষ্ট করে বাবা মা আরও একসাথে। তার মধ্যেই ওকে নিয়ে ওরা মানে গানের যে টিচার, ওর যে গুরু রথিজিৎ চক্রবর্তী, তাই তো? হ্যাঁ, রথিজিৎ চক্রবর্তী, ওনার কাছে রথিজিৎ ভট্টাচার্য। ও ভট্টাচার্য, রথিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে নিয়ে যেতেন ওরা, সেটা দেখেছি আমরা। এবং বাবা মানে ওর বাবা একটু গানের নেশা আছে। ও মানে ওর বাবার হ্যাঁ। ইয়েটাই অনেক ওর প্রতি। সেই জন্যে ওর বাবার ইচ্ছা ছিল যে আমার মেয়েও যেন গান শেখে। হ্যাঁ, বাবার প্রথম ইচ্ছা ছিল ডাক্তার, তারপরে ডাক্তারির ধার কাছ দিয়ে তো যাচ্ছে না খুব একটা, তাহলে তো কিছু একটা করতে হবে। আচ্ছা, যখন আপনারা জানলেন যে ফাইনালে উঠেছে এবং ও একটা পজিশন পেয়েছে, তখন যখন ফোন করে নিশ্চয়ই জানানো হয়েছে। হ্যাঁ। ওরা গেছিল তো। হ্যাঁ, আচ্ছা, আপনারা ছিলেন ওই আমরা ছিলাম ওখানে, মানে খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, বলে বোঝানো যাবে না। হ্যাঁ, যখন মঞ্চে, ওই মঞ্চটা কিরকম অনুভূতি ছিল আপনাদের যখন একদম দর্শক আসনে বসে গান শোনার? খুবই ভালো এই অনুভূতি। আর কি বলবো, তো আমাদের সবসময়ের জন্য, যবে থেকে ও চান্স পেয়েছে তবে থেকে এই অবধি আমরা তো সব কিছুই একটা ইয়ে থাকে মনের মধ্যে, তো সেটার জন্য। হ্যাঁ, এবং ওর যা ইয়ে ছিল, আমরা প্রথম থেকেই বুঝেছি ও কিছু একটা জায়গায় ও যাবে। সেটা আমরা আগে থেকেই, মানে প্রথম থেকেই যে কজন কম্পিটিটর ছিল তার মধ্যে বুঝতে পেরেছি ও একটা পজিশন পাবে। পারফরমেন্স প্রথম থেকেই দেখেই বোঝা গেছে। হ্যাঁ, যে না একটা প্লেস পাবে, এই আশা আমাদের। বেসিক্যালি পরিবারে তো আমরা 3 জন, এবার 11 মাস ওখানে একটা, তো আমি একটু নিশ্চিন্তে ছিলাম যে না, বাবা মা মাইনে চিন্তা করতো সবসময়, কিন্তু আমি নিশ্চিন্তে ছিলাম যে এই বাড়ি আছে মানে আমার বাবা মা ভালো আছে, তো এইটা একটা নিশ্চিন্তেই ছিলাম। কাকু কাকিমা রয়েছে, দাদু রয়েছে, ভরসারও জায়গা। হ্যাঁ, বাড়ির সকলে রয়েছে। এটা আমার বেসিক্যালি আরেকটা বাড়ি, ওটা আমার নিজের বাড়ি, এটা আমার বেসিক্যালি আরেকটা বাড়ি। আরো একটা বাড়ি, হ্যাঁ। একদম। তো আমরা তো কথা বলে নিলাম যেখানে ওরা 2 বছর ছিল, এবং বাবা মায়ের সঙ্গে কথা বলবো গীতশ্রী, চলুন আমাদের সঙ্গে। আমরা গীতশ্রীর বাড়িতে একেবারে চলে এসেছি এবং সঙ্গে মা বাবা রয়েছে। নমস্কার আপনাদেরকে। প্রথমে একটু জিজ্ঞেস করি যে মেয়ের এই স্বপ্নের জার্নি আপনাদের কাছে কতটা গর্বের, কতটা স্বপ্নের, এবং মনে হচ্ছে ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছেন। গর্ব কথাটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। ও লোকের ভালোবাসা পেয়েছে, অনেক বড় বড় গুণী মানুষ ছিলেন ওখানে, তাদের আশীর্বাদ পেয়েছে। সব থেকে বেশি হচ্ছে ওখানকার যিনি ক্যাপ্টেন ছিলেন মিস্টার অভিজিৎ সেন স্যার, ওনার আশীর্বাদ পেয়েছে। আমাদের ডিরেক্টর স্যার আর ওর গুরুজি, ওর গুরুমা, এনারা ভালোবাসছেন, এটাই আমার পাওনা। আমি কোনো রকম গর্ব কথাটা আমার ঠিক পছন্দ হয় না। কি নিয়ে গর্ব করব? গর্ব তারাই করবে যারা দেশের জন্য, সমাজের জন্য কিছু করেছে, তারাই গর্ব করবে। একদম। কাকিমা? একই কথা, ওর বাবাই বলছে যেটা।
আমার মা একটু কম কথার মানুষ। আচ্ছা, মেয়েকে যখন প্রথম সারেগামাপার মঞ্চে গান গাইছে এবং টিভিতে দেখার যেই মুহূর্তটা, সেটা প্রত্যেকটা মায়ের কাছে আমি তোমার চোখটা দেখে বেশ ভালো বুঝতে পারছি সেই দিনটা কিরকম ছিল। তারপর আমি ফাইনালের কথায় আসছি। সেই দিনটা তো খুবই ভালো ছিল। আর দাঁড়া, এখনো তুমি কাঁদবে, হে ভগবান। ঠিক আছে, বলো। না না, কান্নাকাটি না, এখন আনন্দের এটা সময়। খুব আবেগের জায়গা। বলো কেমন লাগছিল? বলছি, প্রথমত টেনশন তো হচ্ছিলই, তারপরে যখন দেখলাম যে ওই মঞ্চটায় দাঁড়িয়েও গাইছে, তখন ঠিক আছে। আমার মাকে বেশি বলতে দিও না, শুধু চোখের জলই দেখতে পাবে। মারা তো এরকম। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি বুঝতে পারছি, কারণ এটা ভীষণ ইমোশনাল জায়গা যে ওর লড়াইটা, ওর জার্নিটা আমি শুনছিলাম বাইরে, এবং সেখান থেকে ওই মঞ্চে পৌঁছানোটা, মেয়ে যখন ট্রফিটা হাতে তুলে দেয় সেই মুহূর্তটা খুব ভালো লাগছিল। তখন তখন তো মানে ভাবতেই পারছি না, খুবই ভালো লাগছিল। ওই আনন্দটা মানে কি করে প্রকাশ করব বুঝতে পারছিলাম না। আশেপাশের মানুষ কি বলছে? খুবই ভালো বলছে, প্রত্যেকেই ভালো বলছে, প্রত্যেকেই শুনে বলছে খুবই ভালো হয়েছে। মানে আমাদের পাড়ার একটা মেয়ে, যে খুবই সব খুশি। থেকে বড় কথা, সারা সুভাষ গ্রামবাসী খুব আনন্দিত ব্যাপারটা, আনন্দিত। সুভাষগ্রামের লোক ভীষণ গীতাশ্রী, সুভাষগ্রাম থেকে এই যে জার্নি শুরু হয়, আমি একটু শুনি যে গান করা ছোটবেলা থেকে এবং তারপর সারেগামাপার মঞ্চে পৌঁছানোটা, এই পুরো জার্নিটা একটু শুরু থেকে বলো। পুরো জার্নিটা বলতে খুব মজার। হ্যাঁ, আমি একটু ভালো করে বলি। বিষয়টা হচ্ছে, ছোটবেলা থেকেই দেখছি বাবা গান গান, তো বাবা চেয়েছিলেন যে মেয়ে যদি পড়াশোনায় ভালো হয় তাহলে খুব একটা গানের দিকে আর ঠেলবো না, পড়াশোনা করবে, বেশ ডাক্তার হবে। বাবার বিশাল একটা স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হব। তো বাবাকে গান গাইতে দেখছি, একটু একটু করে শুনছি, সেটা ভিতরে বসছে। এবার বাবা, ছোটবেলা একটা মজার বিষয় দেখতাম যে বাবা এদিক ওদিক গান গাইতে যেত, তো ওটা দেখে আমার সবসময় ইচ্ছে হতো যে বাবার সাথে আমি দেখতে যাব বাবার অনুষ্ঠান। খুব ছোটোখাটো, বাট সেটা আমার খুব ইচ্ছে ছিল। তো একদিন বিশাল বায়না, বাবাকে একদম নাছোড়বান্দা আমাকে নিয়ে যেতেই হবে। তো তারপরে ঠিক আছে, বায়না যখন করছে একটাতে নিয়ে যাই। তারপরে সেখানে গেছি, বাবা 3-4টা গান গাইছে, আমি ভীষণ এনার্জি দিচ্ছি, ভীষণ এনকারেজ করছি, বাবা বাবা বলে চিৎকার করছি। বাবা খুব একটা দেখতে পাচ্ছে না আমায় স্টেজ থেকে। তো এবারে 3-4টে গানের পরেই আমি স্টেজে উঠে গেছি বাবার কাছে গিয়ে বলছি, তখন বাবা অনেকটাই ছোট, তো বাবার প্যান্টটা ধরে এভাবে টেনে বলছি যে আমি একটু গান গাইতে চাই। বলছে, তুই গান গাইতে চাস? মানে তোকে তো মানে বাড়িতে তো সেভাবে কখনোই প্র্যাকটিস করিনি, শুধু তুই শুনেছিস। না, আমি একটু গান গাইবো। তো তখন বাবা বললো ঠিক আছে গাস, বছর পরে গাস। পাঁচেক বয়স তখন তখন। বছর অনেক 5 ছোট। কি তারও কম বোধ তারও হয়, কম, তারও 3-4 হবে। তো বলছে তুই তো যা, তখন আধো আধো কথা বলি। তো আমি বললাম তোমার ওই মাইক্রোফোনটাই গাইবো। বাবা তখন কর্ডলেসে গাইছেন, ঠিক আছে, তোমার ওই মাইক্রোফোনটাই গাইবে, ঠিক আছে। এবার বাবা কী করেছে বুদ্ধি করে, আমি তো কিছুই জানি না, টেনশন হচ্ছে, তাই বাবা যিনি সাউন্ডে ছিলেন তাকে বললেন যে আচ্ছা ওকে একটা কাজ করো, যে কর্ড মাইক্রোফোনগুলো হয় ওটা খুলে তুমি ওর হাতে দিয়ে দাও। তো ও ভাববে কর্ডলেস, ও গান গাইতে থাকবে, বক্সে আওয়াজ যাবে না। তো কিছুক্ষণ গাওয়া টাওয়ার পরে আমি বুঝতে পারছি যে আমার আওয়াজটা বক্সে যাচ্ছে না, বাবা গাইছে, বাবার আওয়াজটা যাচ্ছে। আমি বললাম, না, আমার ওই বাবার মাইক্রোফোনটা চাই, আমি ওইটাতে গান গাইবো। তো তখন বাবার মাইক্রোফোনটা নিয়ে, আমার এখনও মনে আছে, আমি উইথ ব্যান্ড চিরদিনই তুমি যে আমার গানটা গেয়েছিলাম। হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার গানটা পুরো হুবহু যেরকম আছে ওইভাবে একদম অবলীলায় গেয়ে দিয়েছি। এবার তখন বাবা বুঝতে পেরেছে যে না, একে এমনি এমনি ফেলে রাখা যাবে না, একে গান শেখাতেই হবে, কারণ রক্তে আছে গান। তো এইভাবে আমার গানের জার্নিটা শুরু, তারপরে গান শেখা শুরু হওয়া, তারপরে আস্তে 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 তোমরা আজকে এসছো আমার সাথে কথা বলতে। সারেগামাপার মঞ্চে পৌঁছানোটা একটু বলো, যে কিভাবে অডিশন নিয়ে তুমি গেলে বা ওখানে সিলেকশন প্রসিডিওরটা। আমার এইটা নিয়ে জীবনটা, একটা কথা আছে, হ্যাঁ বলুন। সেটা হলো আগের দিন রাত্রে বিশাল না ঝামেলা। আমি একটু প্রথম থেকে বলতে চাই, আমি একটু ভালোভাবে বলতে চাই, এটা আমার জীবনে সবটাই না একটা বড় বড় গল্প, ঠিক আছে। আচ্ছা, প্রথমে বলে রাখি, আমার লাইফটা একটা বিশাল বড় একটা স্ট্রাগলের জায়গা। সবার লাইফেই স্ট্রাগল আছে, আমার লাইফেও আছে, শিল্পীদের স্ট্রাগল করতেই হয়, ঠিক আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমার একটা 13 বছরের একটা লম্বা স্ট্রাগল আছে শুধুমাত্র এই সারেগামাপাতে যাওয়ার। কীরকম সেটা?
13 বছর ধরে এরকম কোনো সারেগামাপা নেই যেটাতে আমি অডিশন দিইনি, এবং প্রত্যেকবারই সেকেন্ড থার্ড রাউন্ড থেকে আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। ঠিক আছে, তো আমি এবারে ডিটারমাইন্ড ছিলাম বাবা মা আমাকে মেরে ফেলে দিক, আমি তাও এবছর যাব না, কোনো অডিশনে আমি যাব না। মানে সেই নিয়ে বাড়িতে তুমুল অশান্তি বলতে তুমুল অশান্তি নয়, ওনারা জোর করছেন বারবার, কিন্তু আমি বারবারই না যে আমাকে এবছরটা ছেড়ে দাও, হাত জোর করে বলছি আমাকে এবছরটা ছেড়ে দাও, আমি পরের বছর আমি নিজেকে আরেকটু রেডি করি, আমাকে দেখতে পাচ্ছ নিচ্ছে না, তার মানে আমার গান তাদের পছন্দ হচ্ছে না, আমাকে আরেকটু শেখার দরকার, তো এবছরটা আমাকে ছেড়ে দাও, আমি পরের বছর আবার ট্রাই করব। বলছে তুই এবছরটা যা, এবছর যদি না হয় আমরা তোকে কোনো বছর আর যেতে বলবো না, কোনো রিয়েলিটি শো যেতে বলবো না। এই নিয়ে বাড়িতে এবার বাবা বলুক বাড়িতে কি করেছি। তারপরে ও আমাকে বলছে, আমি আর ওর মা বলছি না অডিশন তোমাকে দিতে হবে, পরীক্ষায় বসো না, পাস ফেল তো তোমার হাতে নেই, পরীক্ষায় বসলে ভালো লেখাটা আমার হাতে, মার্কস কিন্তু স্যারেদের হাতে, স্যাররা যদি মার্কস দেয় তুমি উত্তীর্ণ হবে না তো হবে না। তো বলছে যে না আমি যাব না, আমি তাহলে গিয়ে ওখানে খারাপ গেয়ে দিয়ে চলে আসবো। এটা প্লিজ রেখো না। বলছে আমি খারাপ গেয়ে দিয়ে চলে আসবো। আমরা ঠিক আছে তুই খারাপ গেয়ে দিয়েই, আমি তো মনে মনে জানি ও খারাপও গাইতে, যে সাঁতার জানে সে কোনোদিন খারাপভাবে সাঁতার কাটতে পারবে না, আর যে অঙ্কটা জানে সে কোনোদিন ভুল অঙ্ক করে আসবে না, ও গানটা গিয়ে ভালোই গাইবে। তারপরে অডিশনটা দিল, ওর সিরিয়াল নাম্বার ছিল 841। আমি বললাম 8 4 12 আর 1 13, এই আনলাকি 13টাই তোর লাকি 13 হয়ে যাবে। সেটাই হয়েছে, আমি ওকে বলেছিলাম এটা আমার 13 স্পটে গাড়িতে ওঠার আগে আমাকে বলেছিলাম। এটা আমার 13 নম্বর অডিশন সারেগামা পায়ের, এবং 13 নম্বরটাতে আমি ক্র্যাক করতে পারলাম, মানে আনলাকিটা আমার কাছে লাকি হয়ে গেছে। এবং সত্যি যেভাবে ওদের এবছর অডিশন হয়েছে, ওদের যা অডিশন দিয়েছিল তার মধ্যে যতজনকে নেওয়া হয়েছিল ওদের প্রায় রেগুলার বেসিসই অডিশন হতো স্টুডিওতে, এবং প্রত্যেক দিনই একজন করে বাদ যেত, আরও বলতো যে বাবা আমি বোধহয় কালকে আউট হয়ে যাব। এবং যখন ওই ফার্স্ট অডিশনটা দিয়ে ঘরে এলো, লাস্ট যখন ওদের যে 15 জন বেঁচে ছিল যখন ঘরে এলো, তো ওর মা বলছে তাহলে ও দেখছে যে গ্রুপটা ছিল সেখান থেকে একজন করে বাদ হয়ে যাচ্ছে, ঘরে ঢুকেছে তখন বললো বাবা আমার নামটাও বাদ দিয়ে দিয়েছে গ্রুপ থেকে। বললো আর হবে না। আমি বললাম, ওর মা বলছে তাহলে লাগেজ খুলে ফেলি। আমি বললাম লাগেজ একদম ও বলুক, এই আমার গুরুদেব ঘরের নিচে বসে বলছি, আমি বললাম লাগেজটা খুলবে না, কালকেই ওকে আবার সকালবেলা যেতে হবে। ঠিক উইদিন সেকেন্ড দিস মেসেজ হ্যাজ কাম কি ইউ হ্যাভ বিন সিলেক্টেড ইন দ্য টপ 14, প্লিজ কাম টুমরো উইদিন 10 AM অ্যাট সাচি। বাবার প্রত্যেকটা কথা কেন জানি এবারে পুরো অক্ষরে অক্ষরে লেগে গেছে, একদম অক্ষরে বলছে আর হয়ে যাচ্ছে, মানে এরকম ছিল। ওই যে হয় না যে মন থেকে চাইছে এবং ঈশ্বর সেটা শুনে নিচ্ছেন, ওইটাই। এই যে ট্রফি সামনে রয়েছে মা সরস্বতীর মূর্তি, তো এটা যখন হাতে পাও গীতশ্রী, সেই মুহূর্তটা যখন নাম অ্যানাউন্স হয় এবং ফার্স্ট রানার আপ হিসেবে তোমাকে সিলেক্ট করা হয়, সেই দিনটা একটু শুনবো। দেখো আমি প্রথম দিনই ভেবেছিলাম যে আমার ওই মঞ্চটা গিয়ে দাঁড়ানোটাই উদ্দেশ্য ছিল, আর প্রত্যেক একটা জেতার স্বপ্ন নিয়ে যায়, তো আমি কখনোই মঞ্চে জেতার স্বপ্ন নিয়ে যাইনি, খুব সত্যি কথা। প্রথম দিন থেকে আমি শুধু ভেবেছি যে আমি এখানে এসেছি, আমাকে গান গাইতে হবে, আমাকে সঙ্গীতটাকে উদযাপন করতে হবে, খুব সুন্দর করে এত বড় একটা মঞ্চ পেয়েছি যেখানে আমি এর থেকে ভালো অপরচুনিটি পাবো না, এত ঘন্টা এত মিনিট এতগুলো দিন এইভাবে মিউজিকটাকে সেলিব্রেট করার। তো এটা আমার একটা মাথায় সবসময় ছিল, আমাকে ভালো গাইতে হবে, এবং ওই মঞ্চটায় দাঁড়ানোটা একটা স্বপ্ন ছিল, জেতার স্বপ্ন কোনোদিনও ছিল না, এবং কোনো একটা পজিশন পেতেই হবে এরকম কোনো বিষয় আমার মধ্যে। আমরা যখন ওকে বলতাম ভালো করে মা গানটা দেখ শোন, ও বলতো যে আমাকে আমি জিততে আসিনি এখানে, আমাকে বলতো। আমি বললাম কেন এইসব কথা কেন বলছিস, ভালো করে গান গা একটা ভালো। বলছে শোনো, যখনই আমি জেতার নিয়ে যাব না, তখন আমার গানটা ওই কম্পিটিশনের কোথাও একটা, হ্যাঁ এই কথাটা ও সবসময় আমাকে বলতো। গানটা ভালোবেসে গাইতে কম্পিটিশনের জায়গায় আমাদের স্যারও বলতেন, ডিরেক্টর স্যারও বলতেন, তুমি যখন গানটাকে কম্পিটিশনের জায়গায় নিয়ে যাবে না, তখন কোথাও গিয়ে গানটা খুব রোবোটিক হবে, সেটা ঈশ্বরের কাছে পৌঁছবে না। তোমার গানটা যখন ঈশ্বরের কাছে পৌঁছবে তখন সেটা গান হবে।
তো হ্যাঁ, ফিনালের দিন যেটা হচ্ছিল, মনে হচ্ছিল যে মানে আমি জীবনের সমস্ত খুশি একবারে পেয়ে গেছি, আমার আর কিচ্ছু পাওয়ার নেই, আমি আজকে শুধু গান গাইবো, নিজে আনন্দ করবো আর যাতে সবাই আনন্দ করে। আমার আর মাথায় কিছুই ছিল না আমি 5th হচ্ছি, 4th হচ্ছি, ফার্স্ট রানার আপ হচ্ছি, সেকেন্ড হচ্ছি, এসব মাথাতেই ছিল না। আচ্ছা, ফিনালের ওই গানটা আমরা একটু শুনবো, সেটা যদি একটু শোনাও। হ্যাঁ, আমাদের 2টো রাউন্ড হয়েছিল। ফার্স্ট রাউন্ডের গানটা আমার খুব ফেভারিট, স্কেলটা নিয়ে হুট করে গাওয়াটা ঠিক না। এলোমেলো কথা কেন বলে জানি না, জানি না তো আঁকা বাঁকা পথে কেন চলে জানি না, তা তা তারা 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 রা 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 রা, তারা 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 রা 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 রা, হে এলোমেলো কথা কেন বলি জানি না, জানি না তো, জানি না তো আঁকা বাঁকা পথে কেন চলে জানি না, হে 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 হে। থ্যাংক ইউ। আমি একটু আন্টিকে জিজ্ঞেস করি, যেটা ও বলছিল বাইরে আমরা শুনছিলাম যে 2020 সালটা তোমাদের কাছে আমি বলবো একটা ভয়ঙ্কর সময় কাটিয়েছো, সেখান থেকে আজ 2026 সেই এই যে সারভাইভ করলে এতগুলো সময়, এবং মেয়ে মঞ্চে গান গাইলো, সেই মঞ্চ জিতে আসার সময়টা, একটু 2020 সময়টা শুনবো যে কি হয়েছিল ঠিক। প্রথমত তো যখন ঝড় মানে আমফানটা হচ্ছে, আমরা মোটামুটি তার কয়েকদিন আগেই ঘরটা ছেড়ে চলে গেছিলাম, নতবা মানে আমাদের মাথার উপরে চালটা মানে খুলেই পড়তো, খোলাই ছিল, আরও অবস্থা খারাপ হয়ে যেত। তা আমরা যখন ওই ঘরে ঢুকলাম, ওই ঘর থেকে যখন আমফান ঝড়টা হচ্ছে, দেখছি ঘরটার থেকে খুলে খুলে পড়ছে টালিগুলো আমার। এবার যাক আমরা তখন সেই মুহূর্তটা পাশের পাশেই পাশের ঘরটায়, এটা পুরোটাই আমাদের জমি, আমার শাশুড়ি একটু দিয়েছে বলে আমরা এটা ঘরটা করেছি। এইবার যখন দেখলাম যে ওইখান থেকে ওইরকম অবস্থা হয়ে খুলে খুলে পড়ছে, ঝড়টা থামার পরে তখন আসলাম, এসে দেখছি যে এই অবস্থা, কিচ্ছু নেই, মানে ছিল না কিছুই। এবার তখন আমাদের পাশের যারা রয়েছে, যাদের সাথে আমরা কথা বললাম, তারা আমাদেরকে সেই সময় বলেন যে মানে এখন তো আমাদের আর কোনো ঠাঁই নেই, এখন আমরা কি করব। তখন ওনারা আমাদেরকে ওনাদের সাথে করে নিয়ে যান যে এই ঘরটা তোদের, এখানে তোরা যতদিন ইচ্ছে থাকতে পারিস। এবং আমরা তখন ভাড়ার চিন্তা করছি যে ভাড়াটা দেবো কোথা থেকে, নেই তো, তখন তো আমাদের কিছু ইনকাম নেই, করোনার জন্য এদিকে অফিস ছুটি, সেরকম মাইনেও ছুটি পাচ্ছে, নয়, মানে মাইনেটা কম দিচ্ছিল। পুরোটা তো পাচ্ছি না, তখন সবাই তাই করেছে। আমাদের তো ওয়ার্ক ফ্রম হোম বলে কিছু হয় না, যেহেতু আমি একটা বেসরকারি কোম্পানিতে সামান্য ওই ডাক্তারদের কাছে যাই ওষুধপত্র বলে সেইটা করা, তো সেইভাবে আসছে না। এবারে তখন আমাদের খুব টেনশন, ওরও প্রোগ্রাম নেই, তখন তো টোটাল সবই বন্ধ, পুরো ঘরের ভেতরেই আমরা সব খুব টেনশনে পড়ে গেছিলাম। এবং এমনও দিন গেছে, মানে অন্য নিয়ে কোনোদিন এরকম কথা বলা উচিত না, কার ভাগ্যে কখন কি হয় কিছু তো বলা যায় না। যখন রিলিফ দিচ্ছে, আমি ওকে বললাম যে এখন তো এই কটা দিন, যতদিন না কোভিড যায় ততদিন তো আমাদের সার্ভাইভ করতেই হবে, তো যাও গিয়ে নিয়ে আসো। তারপর মা না, তারপরে আমাকে বললো তোমরা কি নেবে, আমার যেরকম দেখেছে আমার পাড়া মানে যারা দিচ্ছেন রিলিফ, এসে বলল হ্যাঁ নেবো না কেন, নেব, এসে আমাকে। এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আমাদের। এবং আরেকটা কথা যেটা না বললেই নয়, এই চলছে, তখন ওর গুরুজি শুনতে পান যে, গুরুজির নামটা বলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই বলো, অবশ্যই। শ্রী রথিত ভট্টাচার্য, উনি শুনতে পান যে ওনার কোনো এক ছাত্রী হয়তো ঠিকমতো দুবেলা খেতে পাচ্ছে না। তখন গুরুমা এসে, ম্যাডাম এসে আমাদের গাড়ি করে পুরো 1 মাসের চাল
আটা, চিনি, মানে যাবতীয় মানে যা যা লাগে যাবতীয় সস, সমস্ত কিছু চাউমিন, বিস্কিট, চানাচুর, মানে কোনটা তেল মানে যা আমি লাগে বললাম, সংসার সারা মাসে যা লাগে মাসকা মাসকাবাড়ি পুরো যা তেল থেকে মাসকাবাড়ি যা শুরু লাগে করে সব সব। দিয়ে গেছে। এইবারে তখন আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি এত কষ্ট করে, বলল যে ও গুরুজি ওকে মেয়ের চোখে দেখে, তো আমার মেয়ে মানে খেতে পাবে না, এটা আমি এটা আমি মেনে নিতে পারবো না। ওই জন্য উনি বলে না ভগবান একটা রাস্তা নিশ্চয়ই খুলে ভগবান, রেখে উনি যায়, আমাদের কাছে একদম। ভগবান। তো গীতশ্রী একটু বলো যে ছোটবেলাটা কিরকম ছিল, তুমি মঞ্চে শো করতে এবং তোমাকে যেটা বলছিলে যে এই বাড়িও তিলে তিলে আস্তে আস্তে গড়ে ওঠা, ছোটবেলাটা কিরকম? ছোটবেলাটা আমার খুব মজার ছিল, কখনোই দুঃখের ছিল না। আর আমি ওই ওই না দুঃখ না, ও তো সবার খেলাধুলো জীবনে বেশি করতো না, না, গানেই ঘরের থাকতাম। মধ্যে। ও যখন ছোট, ও কি করতো, এইটা ছিল ওর স্টেজ, আর পুতুলগুলোকে ও দর্শক সামনে বসাতো। আর ওকে আমি মেলা থেকে একটা ওই প্লাস্টিকের সেই মাইক্রোফোনগুলো পাওয়া যায় না, এই হেলি হেলি হয়, ওই একটা কিনে দিয়েছিল। ও কি করতো, ওর মায়ের এই শাড়ি, ছেঁড়া শাড়ি পেঁচাতো, আর গামছাটা চুলের মধ্যে দিয়ে চুলটা বড় করতো। এইবারে ওর দাদু অ্যানাউন্স করতেন, এখন আপনাদের মঞ্চে আসছেন আপনাদের প্রিয় শিল্পী গীতশ্রী, 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 গীতশ্রী। তারপরে ও কি করতো, ওইটা নিয়ে গাইতো, আর পুতুলগুলোকে বলতো, দে তোরা হাততালি দে, হাততালি দে, হাততালি দে। ছোটবেলা এই থেকে ছিল। গানই গাইবো, এটাই মানে আমার একমাত্র লক্ষ্য ছিল যে গানই গাইবো, আমি আর কিচ্ছু করব না। ওই বাবা ভেবে রেখেছে ডাক্তার হবে, বাবার মাথাতেই থাক ডাক্তারে, এই ডাক্তার যদি ওই দিক থেকে হয়, আমি পুরো এই দিক থেকে মানে বাইপাস নিয়ে একদম ঘুরে এইদিকে চলে এসেছি, গানই গাইতে হবে আমাকে। গানই করো। তো একটু বলো যে আমাকে, আমি যেটা শুনছিলাম যে 2020 পরের সময়টা তোমার শো কিরকম আসতো, কিরকম শো করতে? 2020 পর শোয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, মানে সেই সময় খুবই খারাপ, মানে একটা দুটো আসছে সেটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 10টা শোয়ের কথা হলে একটা শো হয়তো হচ্ছে, এইরকম অবস্থা ছিল। তো খুব খারাপ অবস্থা সেই সময়টা। 2023 অবধি, এই 23 কি না 24, 23-24 ভালো গেছে আমাদের। 23-24 ভালো গেছে, 23-24 22 অবধি আমরা ভীষণ স্ট্রাগল এই করেছি। বাড়িটা করার জন্য আমি আমার পিএফ থেকে তুলে মোটে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, বাদ বাকি সব এই পুরো বাড়ি ওর কৃতিত্ব। গান দিয়ে তৈরি বাড়ি, পুরো গান তাই তো? দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই গান দিয়ে, মানে সত্যিই দেয়। ওই লোকে বলে না, মানে ছোটবেলা থেকে গান গাই বলে প্রচুর কিছু শুনতে হয়েছে যে গান গেয়ে কি হবে, গান গেয়ে কি করবে, হ্যাঁ বাবা মাকে কি করে দেখবে, গান গেয়েও হয়, আমি ঠিক এটাই করে বলতে করতে চাচ্ছিলাম হয়। যে আমরা সবসময় ভাবি যে একটা নিশ্চিন্ত প্রফেশন, মানে সিকিওর চাকরি করব যেখানে মাস মাইনে থাকবে, কিন্তু যারা শিল্পী হয় তাদের তো একটা অনিশ্চয়তার জীবন হয়। তো সেরকম একটা, আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে সেখানে গিয়ে স্ট্রাগল করা গান নিয়ে, সেটা নিশ্চয়ই অনেক মানে কথাও শুনতে হয়েছে এবং বিশাল জার্নি। প্রচুর প্রচুর, যে কি করবে, পড়াশুনো ঠিকঠাক করে না করলে একটা সিকিওর চাকরি দরকার, মানে এই সময়ে দাঁড়িয়ে শুধু গান বাজনা করে, প্রচুর কম্পিটিশন গান বাজনায়, কি করবে, মানে ও পরবর্তীতে ওর কোনো ভাই নেই, দাদা নেই। এরকমও কথা উঠেছে, কোথায় যায় সেজে গুজে, পাড়ায় এরকমও কথা হয়েছে, সেজে গুজে কোথায় সেই যায় সমস্ত কথা না আমরা আমি কেউ খুব জানি একটা না। আমি আমরা জানি না কখনোই, কেন। হ্যাঁ আমি কখনোই ধরিনি ওই আমরা। বিতর্কিত গুরুত্ব দিই। কথাবার্তায় আমি না, আমি কান দিই। আমি ভীষণই একটা পজিটিভ মানুষ, যেখানে আমার মনে হয় যে আমার কাজটা আমি ঠিক করে করব, বাকি যে যা বলছে বলতে থাকুক। আমার কাছে এসে কেউ একটা দিন আমাকে খেতে দেবে না, আমি যেদিন খেতে পাবো না কেউ জিজ্ঞেস করবে না আমি ভালো আছি কি না। আমাকে সার্ভাইভ একা করতে হবে, এই দুটো মানুষকে আমাকে দেখতে হবে। সুতরাং আমার বাকিদের কথা শুনে কি লাভ। যেখানে আমি খুব, মানে এটা দুঃখের সাথে বলছি, লতাজির গানে ডিসলাইক আসে, সেখানে আমি কে, আমাকে কেন বলবে না লোকে, কেন আমি এক্সপেক্ট করব যে লোকে আমাকে বলবে না। লতাজির গানে ডিসলাইক পড়ে, সেখানে আমি তো মানে কি বলবো, ধুলোর কণাও না। আচ্ছা, প্রথম যখন মঞ্চে গান গাইছো, যে শোগুলো হচ্ছে, প্রথম পারিশ্রমিক কি করেছিলে? এই রে, পারিশ্রমিক নিয়ে তো এখনো আমি ভাবি না, মানে পারিশ্রমিক সবসময় ওনারাই দেখেন, তা আমি জানিও না কি ও, করেছিলাম, ছোটবেলায় বাবা জানে। প্রোগ্রাম করতে গেছে, তখন ওর বয়স কত হবে, 12 হবে, বলছে আমি বাড়িতে লোক এসছে, এবার আমাকে বলছে কি দিতে হবে না দিতে হবে। তারা চলে গেছেন, এবার তারপর আমাকে বলছে
আমি গান গাইলে তুমি পয়সা নেবে? ও হ্যাঁ, একদম অন গড শেক আমার গুরুদেবের নাম করে আমি বলছি। ও বলছে আমি গান গাইবো, তুমি পয়সা নেবে? আমি বললাম পারিশ্রমিক তো নিতে হয়। না, গান গাইলে পয়সা নিতে নেই। 12 বয়স হবে তো, ঠাকুর 12 পাপ দেয়, এটা আমি তখন মা ভাবতাম। সরস্বতী পাপ দেয়, গান গাইলে পয়সা নেবে না। আমাকে বলেছে এই কথাটা। আচ্ছা, প্রথম হারমোনিয়াম যখন হাতে পাও এবং সেটা সেটা একটু বলো যে হারমোনিয়ামকে হারমোনিয়ামটা আমার একটা স্বপ্ন ছিল, কারণ হারমোনিয়াম আমি এখনও আমার এখানে আমি ভেবেই রেখেছি সারেগামাপা থেকে বেরোনোর পর একটা দামি হারমোনিয়াম বানাবো আমি, কারণ এখন আমি যে হারমোনিয়ামটা বাজাই সেটাও মানে সেকেন্ড হ্যান্ড, মানে একজনের থেকে কেনা, নতুন নয় আর কি, নতুন করে কেনা নেই। তখন আমার আর্থিক সঙ্গতি সেরকম ছিল না। এবং এরকমও হচ্ছে যখন ও গুরুজি শ্রী রথিক ভট্টাচার্যের কাছে যায়নি, লোকালি কোথাও একটু শিখতো, তো ক্লাস চলতো, সবাই দেখতাম ওয়াকম্যান নিয়ে গেছে বা কিছু একটা নিয়ে গেছে গানটাকে রেকর্ড করে আনার জন্য। কিন্তু আমার সেই আর্থিক সঙ্গতি ছিল না, আমি ওকে কিনে দিতে পারিনি। আমি ওকে ওই গানটা গাওয়াতে গাওয়াতে নিয়ে আসতাম, তারপরে বাড়িতে এসে সাথে সাথে হারমোনিয়ামে বসিয়ে সেই গানটাকে আমি করাতাম, কারণ আমার কাছে তো তখন কিছু নেই। তারপরে আস্তে আস্তে আমি ওকে একটা ছোট ওয়াকম্যান আমি ওকে কিনে দিয়েছিলাম। এরকম দিনও গেছে আমাদের, সবাই নিয়ে এসছে, এক্সেপ্ট গীতশ্রী ইজ দ্য অনলি ওয়ান স্টুডেন্ট, হ্যাঁ, যে কিছু নিয়ে যায়নি। আমি একটু শুনি প্রথম হারমোনিয়ামটা যখন আসে হাতে। ভীষণ আনন্দ হয়েছিল, ভীষণ, মানে আমার একটা হারমোনিয়াম আছে, মানে এইটা নিয়ে আমার ভীষণ আনন্দ ছিল তখন। বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছে সেই সময়, মানে অনেক কষ্ট করেই কিনে দিয়েছিল, বাট ওটা দারুণ ছিল। মানে তখন তো ছোট, এত অনুভূতি কাজ করতো না, তখন আনন্দটাই হতো, তো ওটাই হয়েছিল। আচ্ছা কাকিমা একটু বলো যে মেয়ে যখন সারেগামাপার মঞ্চে এবং দীর্ঘদিন ওকে বাড়ির বাইরে থাকতে হওয়া, এবং ও, আমি যে ছোটো থেকেই জিজ্ঞেস করি যে পড়াশোনা করা, গান গাওয়া, নিজের শো করছে, তারপর সারেগামা পর্যন্ত পৌঁছচ্ছে, এই যে ওর পুরো অধ্যায়গুলো কেটেছে জীবনের একটা একটা করে, তো মেয়েকে নিয়ে কতটা চিন্তা হতো যে কি করবে ওর ভবিষ্যৎ নিয়ে? চিন্তাটা তো সবসময় হতো, ওকে তো কখনোই আমি একা ছাড়িনি, কোনো দিন একা ছাড়িনি। কলেজ যেত আমি গিয়ে বসে থাকতাম, কলেজে গিয়ে আমি বসে থাকতাম, সকালে নিয়ে যেতাম আর ওর ছুটির সময় নিয়ে আসতাম, এসে রান্নাবান্না কাজ করতাম ওরম করে, ওই করে করে ওকে আমি গিয়ে অডিশন দিত, অডিশনে গিয়েও আমি লাইন দিয়ে দাঁড়াতাম, আমি বলতাম তুই পরে আয়। এই 11 মাসে তোমার সবচেয়ে বেশি চিন্তা কি নিয়ে হয়েছে? চিন্তা কি নিয়ে হয়েছে বলবো? ঠিক করে খেতে পারবে কিনা, খাওয়াটা আমি নিজের জানতাম। খাওয়াটা নিজের হাতে ঠিক করে খাবে কিনা, এটাই আমার সব থেকে বড় চিন্তা কারণ ছিল। এখন আমার মা একটু এখনো ওখানে ওই শুটিং এর সময় আমি ওকে খাইয়ে দিতাম, সবাই বলতো এই দেখ, দেখেছিস মেয়ে, তোকে তোর মা ভালো গান গাইছিস বলে তোকে খাইয়ে দিচ্ছে, আর কাউকে আসলেই নয়, কিন্তু আমার মা আমাকে বাড়িতেও খাইয়ে দেয়, ওটা কোনো, ওইটা নিয়ে সব সময় চিন্তা। ওটাই আমার চিন্তা ছিল, মানে যে আমি আমার 2 মেয়ে- কেজি কমিয়ে এসেছি আর ওখান থেকে। সব সময় ফোন করলেই বলতাম খেয়েছিস তো, সকালে কি খেলি, এখন কি খেয়েছিস, এইগুলো খোঁজ নেওয়া ছাড়া, গানটা ঠিক করে করছিস তো, গানটা ঠিক করে কর, না না আজকে এখন রেখে দাও, এখন রেখে দাও, এখন আর কোনো কথা বলো না, গানটা হয়নি, হবে না আজকে, গানটা হবে না, যে হবে হবে, দেখ না হবে, মাথা ঠান্ডা কর। তারপরে ওর বাবাকে যেই বলতাম আসার পরে, অফিস থেকে আসতো, আমার কি ও মেয়ে বলছে গানটা কঠিন লাগছে, পারবে না, কি করবে, ঠিক আছে আমি ফোন করে বলছি, কি যে করছে মেয়েটা। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার মুড, আমার সবচেয়ে বড় সবচেয়ে বড় শত্রু যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার কিন্তু ওই mood। গানটা কিন্তু করে দেবে, আমার এত মুড সুইং, মানে এত মুড সুইং, এখানে হয়তো মানে সবচেয়ে বেশি ঝেলেছে হচ্ছে সায়ন্তনীদি, সৃজন, এরা সবচেয়ে বেশি ঝেলেছে আমার এই মুড সুইংটা। আয়ুষ সবচেয়ে বেশি ঝেলেছে, মানে আমার যখন মুড ভালো থাকবে আমার থেকে আনন্দ বেশি কেউ করতে পারবে না, কিন্তু আমার যখন মুড থাকবে না তখন গন্ডগোল। ওরে বাবা, মানে সে একটা বিশাল আচ্ছা ব্যাপার। মেয়ে যখন শো করতে যেত না, এই ধরনের যদি গানের অনুষ্ঠানগুলো একটু রাত করেই হয়, তো তখনও নিশ্চয়ই তোমরা দুজন ওর স্টেজে আমরা তোর বাবা, কখনোই ওর ওকে স্টেজে ওর একা বাবা, থাকতাম না। ওর বাবা আমি দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো, আর আমি বসে থাকতাম মিউজিশিয়ানের পাশে। এখনো থাকি, এখনো থাকবো, যতদিন ও আমার কাছে থাকবে আমি এইভাবেই গাইড করবো ওকে, আমরা দুজনে, দেখুন, আমরা দুজনেই গাইড আমি করবো। একটা জিনিস মনে করি যে দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ আ প্যারেন্টস টু গাইড হার কিড, হিজ অর হার কিড, এটা কিন্তু দিস ইজ দ্য মেইন রেসপন্সিবিলিটি বাবা মা। আমি যদি ওকে ঠিক পথে চালিত না করতে পারি, ও কিন্তু কোন পথে যাবে ও নিজে বুঝতে পারবে না।
কোনটা ঠিক কোনটা ভুল। এই জন্য ছোটোবেলা থেকেই আমি ওকে একটাই শিখিয়েছিলাম, আমি ওকে বকতাম না, আমি ওকে একটাই কথা বলতাম, তুমি যে কাজটা করেছো কাজটা ঠিক করেছো না ভুল করেছো নিজে বলো, তুমি নিজে বলো ঠিক করেছো না ভুল করেছো। এই ঠিক ভুলটা অ্যাজ আ মানে ফাদার আমার মনে হচ্ছে ও যদি নিজে বুঝতে পারে তাহলে ও সেই ভুলটা করবে না। আমি যদি ওকে এই শিক্ষাটা দিতে পারি যে যদি নিজে নিজে বুঝতে পারে যে এটা ঠিক এটা ভুল, তাহলে কিন্তু ও সেই ভুলটা আর করবে না। আমি ওই জন্য ওকে জিজ্ঞাসা করতাম, ও যদি বলতো ভুল, আমি বললাম তাহলে দেন প্রমিস কি নেক্সট ডে আই উইল নট ডু দিস ওয়ার্ক। এইভাবে ওকে আমি মানুষ করেছি এবং ওকে আমি সব সময় 3 জনের বই পড়িয়েছি, দ্যাট ইজ হচ্ছে গল্প শুনতে চাইতো। আমি কি করতাম, নরেন্দ্রপুর যেতাম, চটি চটি যে রামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দের বই, গল্প শুনবি আয় পাশে শো বলে আমি কিন্তু ওইগুলো পড়ে পড়ে ওকে শোনাতাম। এইভাবে ওকে আমি মানে আমি জানি না আমি কতটুকু মানুষ আমি ওকে করতে পেরেছি, কিন্তু আমি চেষ্টা করেছি, আমি ওকে চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু করতে পেরেছি, সেটা ঈশ্বর জানেন আর মানুষ বিচার করবে, কিন্তু আমি চেষ্টা করি। এই 11 মাস তো বোধহয় তোমার ঠিকমতো ঘুম হয়নি। না, তাই না, ঠিকমতো ঘুমাতে একদম ঘুমাতে পারিনি। মানে সকাল এমনি আমি সকালে উঠি, এমনি আমার 5:30টার মধ্যে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। তারপরে যে ও বাড়ি নেই, ঘুম তো প্রথমত আসতোই না। তারপরে সেটা ওঠা শুরু হলো আমার 4টের সময় উঠে মনে হচ্ছে মানে কখন আমি একটু বাইরে বেরোবো। যতক্ষণ ওর ফোন না আসতো ততক্ষণ আমার খুব টেনশন হয়, খুব মানে এখনও যদি ও কোথাও যায়, প্রথমত যায় না আমাকে ছেড়ে, কোথাও যায় না, তাও যদি যায়, যদি ফোন না করে আমার কিরে ফোন কোথায়, ফোনটা কোথায়, এরকম করে খোঁজ নেই। খাওয়া দাওয়া উঠে গেছিলো আমাদের দুজনেরই, মেয়ে নেই বাড়িতে, কিছু খাবো না, ভাল লাগছে না কিছু খেতে। আমি বলি দাঁড়াও, ও যখন ওরকম করতো আমি দাঁড়াও না, একটা ভালো কাজে গেছে, দেখো না এরপর তো মেয়ে আমাদের সাথেই থাকবে, এত টেনশন কেন, যখন ওই কাজটা করে আসবে না তখন দেখবে কিরকম লাগে। আবার আমি যখন ওরকম করতাম তখন ও আবার আমাকে বোঝাতো, এইরকম। তো একটু গীতশ্রী বলো যে আগামী দিনের কি পরিকল্পনা রয়েছে এবং এই যে এই মঞ্চ অনেক কিছু দিয়েছে তোমাকে, যেটা বলার যে অভিজ্ঞতা তো নিশ্চয়ই এবং প্রচুর গান গাওয়ার সুযোগ, আর আমরা যেখানে বসে রয়েছি সেই বাড়ি রয়েছে, তো আর কি প্ল্যান রয়েছে, পরিকল্পনা কি রয়েছে? পরিকল্পনা বলতে এখন সবচেয়ে বড় যেটা ইচ্ছে, প্রচুর রেয়াজ করতে হবে। 11 মাস খুব ঘাটতি হয়েছে রেয়াজের, সেই রেয়াজ করতে হবে, প্রচুরভাবে গানটাকে নিয়ে খাটতে হবে, গান গাইবো, প্রচুর মিউজিক নিয়ে থাকবো। এবং আরও একটা স্বপ্নের মধ্যে বাড়ি নিয়ে তো খুব ফ্যাসিনেশন, বাবা মাকে আরেকটা বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি গিফট করতে চাই। আচ্ছা, এই সূত্র ধরেই বলি, যখন এই প্রথম এই বাড়ি হলো এবং তোমরা এই বাড়িতে এলে, তো মানে সেই দিনটা একটু বলো বোধহয় মেয়ের জন্য। এটাই আমার গৃহপ্রবেশের শাড়ি, এটাই আমার গৃহপ্রবেশের শাড়ি। যখন আমরা 3 জনে মিলে একসাথে ঘরে ঢুকছি, সেই আনন্দটা আর বলতে পারবো না। আবার কাঁদবে না, আর এখন মানে এত বড় একটা বাড়ি করে দেবে আমার মেয়ে আমাকে, ভাবতে পারিনি আমি, ও যে ওই বয়সে এই বাড়িটা করবে। সেটা আমাদের মেয়ের তৈরি করে আমি দেওয়া কিচ্ছু বাড়ি। করিনি গো, সব একদম। ঈশ্বর করেছেন। আমি তার মানে একটু একদম। দিশা দেখিয়েছেন, একদম, হ্যাঁ। আমি কিচ্ছু করিনি, সব ঈশ্বর করেছেন। উনি আমাকে জাস্ট পথ দেখিয়েছেন, মানে আমি তো কিছুই করিনি, উনিই সমস্ত কিছু করেছেন। আমাদের যিনি গুরুদেব সে তো জয়রাম। আছেন, তারপরে ওরও আছে। ও যদি এই শরীরটা ঠিক না রাখতো, না ঠিক করে রেয়াজ করতো, না ঠিক করে প্রোগ্রাম করতে পারতো, তাহলে আর বাড়িটা হতো না। আসলে না, আমি ঈশ্বর করছি, আমার সাথে ঈশ্বরের না একটা ভীষণ মান অভিমান এরকম সম্পর্ক, ঠিক আছে। তা যাকে দেখিয়েছি উনি আমার গুরুদেব রাম ঠাকুর, তো ওনার সাথে বেসিক্যালি আমার মান অভিমানের সম্পর্ক। ওখানে থাকতে তোমরা অনেকের হয়তো মনে আছে যে আমি গলাটা নিয়ে ভীষণ ভুগেছিলাম, কয়েকটা দিন ভীষণ ভুগেছিলাম, আমি কথা বলতে পারতাম না, শুধু গানের সময় যে কিভাবে গান গেয়ে দিতাম ওটা একমাত্র উনিই জানেন। এবার উনি আমার পাশেই থাকতেন সবসময়, আর মানে আমি ঘুমোই ওনাকে পাশে নিয়েই, ঠিক আছে। এটা শুনে হয়তো অনেক কথা হবে, কিন্তু হ্যাঁ, আমি ওনাকে পাশে নিয়েই ঘুমোই, ওখানেও তাই করতাম। এবারে বিষয়টা হচ্ছে, পোডিয়ামে রাখতাম, গিয়ে বলতাম ঠিক আছে আমাকে কথা বলতে দিচ্ছ না, গান গাইতে যদি না দাও তখন তুমি দেখবে কি হয়, মানে এইরকম চলে আমার সাথে। তো উনি আমার বন্ধুর মতো, তো এই কারণেই আমার সমস্ত কিছুই মনে হয় যে উনি আমাকে দিয়ে করান, আমি কিছুই করি না, উনি আছেন, মহাপ্রভু রয়েছেন। তো এই দুজন আমাকে যা করাচ্ছেন আমি তাই করছি, জাস্ট আমি
আমি মনে করি এটাই। এবং যেটা বলছিলে যে মা বাবাকে আরো ভালো করে রাখো এবং নিজের স্বপ্নের মতো করে রাখো। তো মেয়ে এখন একটা জার্নি কমপ্লিট হলো, সামনে আরো অনেক জার্নি রয়েছে। তো এই একটা মঞ্চ এবং আরো আরো অনেক মঞ্চ, কি বলতে চাইবে দর্শকদের এবং যারা ওকে এতদিন ভালোবেসেছে? এছাড়াও আরো একটা কথা বলার থাকে যে এই যে আশেপাশের মানুষজন যারা এত মানে টিভিতে গীতশ্রীকে দেখা যাচ্ছে, এরকম একটা মুহূর্ত তো তোমাদের কাছে আসে, তখন সেই মুহূর্তটা বলো। না, আমি একটাই কথা বলবো যে যারা ওকে এতদিন ধরে আশীর্বাদ করে এসছেন, তারা একটু আশীর্বাদের হাতটা ওর মাথায় রাখবেন, যাতে আগামী দিনে ও আরো বড় জায়গায় যেতে পারে। আর গীতশ্রীর মা বলে যখন পরিচয় দেবে সেটা বোধহয় আরো মানে বিরাট পাওনার মতো, তাই তো? না, সেটা সেরকম কিছু নয়। গীতশ্রীর মা না, গীতশ্রীর মেয়ে। একদম। গীতশ্রীর মেয়ে, গীতশ্রীর ছেলে, ঠিক। কি বলবে গীতশ্রী? আমি কি বলবো আর, ওনারা আমাকে যেভাবে আজকে এই জায়গায় নিয়ে এসছেন সেটা ওনাদের জন্যই সম্ভব হয়েছে। ওনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, প্রত্যেকটা ধাপে আমাকে এত সাপোর্ট করেছেন, তার জন্যে। আর একটা যে কমিউনিটি আছে যারা গীতশ্রীর জন্য শুধু পাগল, তাদেরকে তো আমি ভালোবাসা ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। তাদের গান দিয়ে শেষ হোক। আবার গান? তো এইটুকুই বলতে চাই যে এইটা তো আমার সবে শুরু হলো, এটা একটা বিগিনিং। তো সিটি সিনেমাকে অসংখ্য ধন্যবাদ। ওটা তো বলবোই, ওটা তো অবশ্যই বলবো। মানে এই ভালোবাসা আশীর্বাদটা সবসময় চাই, আর তোমরাও প্রে করতে থাকো যাতে আমার গানের পথটা অনেকটা সুগম হয়, আর তোমরা যাতে বারবার আমার বাড়িতে আসতে পারো। আর সিটি সিনেমাকে সত্যি অনেক 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 ধন্যবাদ, এই গরমের মধ্যে আমার কাছে চলে এসছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই। একদমই থ্যাংক ইউ তোমাকেও, এবং আগামী দিন তোমার অনেক শুভেচ্ছা রইলো। তো আমরা শেষ করবো গানে গানে আড্ডায়। তো শেষে কোন গানটা যেটা ভীষণ প্রিয় সেটা শোনাতে চাইবে? ভীষণ প্রিয়, আচ্ছা যেটা দিয়ে আমি বারবার অডিশন ক্র্যাক করেছি সেইটাই শোনাবো। ফিনালের গানটা শোনালাম, এবার এটা শোনাই। এটা হচ্ছে আমার গ্র্যান্ড অডিশনের ঠিক পরের, মানে আমার ফার্স্ট এপিসোডের গান। দাঁড়াও, স্কেলটা নিয়ে নি, স্কেল ছাড়া গান গাইতে ভালো লাগে না। এই আড্ডাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গীতশ্রীর সঙ্গে থাকুন, ওকে অনেক আশীর্বাদ করুন। ওর জার্নিটা এখানেই শুরু এবং অনেকটা পথ বাকি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল, আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।